আসসালামু আলাইকুম। আমরা থার্ড সেমিস্টারের ব্যবসায় গবেষণা গত একদিন বোধহয় পড়ছিলাম। ওই দিন নেটওয়ার্ক জন্য ইস্যু ছিল। আমরা দুইটা প্রশ্ন পড়ছি, মোটামুটি ভালো হয়েছে, রেকর্ডটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। ওই দুইটা প্রশ্নের পরে আজকে আমরা একটা প্রশ্ন পড়ব, অর্থাৎ ব্যবসায় গবেষণা থেকে টোটাল তিনটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আমরা পড়ব। দেখেন, অধ্যায় আছে 9টা, আমরা ব্যবসায় গবেষণার সূচনা এটা থেকে তিনটা প্রশ্ন পড়ব অষ্টম ব্যাচের জন্য। অষ্টম ব্যাচের থার্ড সেমিস্টারে যারা পরীক্ষার্থী আছেন, 1, 3, 5, এই তিনটা আপাতত পড়বো, পরে হয়তো দুইটা একটা লাগলে পড়তে পারি। আমরা আগের দিন 1 নম্বর প্রশ্ন পড়ছি খুব সুন্দর করে। এরপরে আমরা আহ ব্যবসায় গবেষণার বিবেচ্য বিষয় 3 নম্বর প্রশ্ন পড়ছি, খুব সুন্দর করে পড়ছিলাম। আচ্ছা, এরপরে আমাদের এখন পড়বো হচ্ছে ব্যবসায় গবেষণার প্রকারভেদ। প্রকারভেদ প্রশ্নটা একটু বড় বড় হলো, আমরা যদি বারবার পড়ি তাহলে পরীক্ষা আসলে আশা করি সুন্দরভাবে লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কল্পনা ভাই একটু মিউট করেন। আচ্ছা, থ্যাংক ইউ। এই একটা প্রশ্ন পড়বো, ভালো করে পড়বো ইনশাল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। আজকের পড়াশোনা আমরা আজকে থেকে যথারীতি রুটিন অনুযায়ী পড়তে চেষ্টা করব। সবাই থাকবেন। ব্যবসায় গবেষণার প্রকার দেখেন, মোটামুটি প্রশ্নটা 8টা পয়েন্টে বিভক্ত এবং প্রত্যেকটার মধ্যে আবার আরো পয়েন্ট আছে। আপনার একটা প্রকারভেদের ভিতরে আবার দুটো দুটো করে আছে। মোটামুটি এটাকে আর ছোট করা সম্ভব হয় নাই। ঠিক আছে, এইভাবে লিখতে হবে, কারণ ক্লাসিফিকেশন এটা তো আমি নিজের মন মতো লিখতে পারবো না। ঠিক আছে, আমাদের বইতে মূলত এইভাবে আছে, এর থেকে বড় করে আছে, এটাকে ছোট করা হয়েছে। দেখেন, ব্যবসায় গবেষণার প্রকারভেদ, ভূমিকাটা পড়ি। ব্যবসায় গবেষণা কোনো বিচ্ছিন্ন গবেষণা নয়। ব্যবসায় গবেষণা কোনো বিচ্ছিন্ন গবেষণা নয়, এটি সামাজিক গবেষণার অংশ এবং এর প্রধান উদ্দেশ্য হলো জ্ঞান লাভ বা অনুসন্ধান, টু এক্সপ্লোর। আবার পড়ি, ব্যবসায় গবেষণা কোনো বিচ্ছিন্ন গবেষণা নয়, এটি সামাজিক গবেষণার অংশ এবং এর প্রধান উদ্দেশ্য হলো জ্ঞান লাভ বা অনুসন্ধান, ঘটনা বা সমস্যার বর্ণনা এবং কারণ ব্যাখ্যা করা। আবার পড়ি, এর প্রধান উদ্দেশ্য হলো জ্ঞান লাভ বা অনুসন্ধান, টু এক্সপ্লোর, ঘটনা বা সমস্যার বর্ণনা, টু ডেসক্রাইব, কারণ অনুসন্ধান করা, টু এক্সপ্লেইন। ঠিক আছে, এরপরে একটা পণ্ডিত, ওনার নামটা কি, রাম আহুজা। ওনার নামটা কি বলেন তো? রাম আহুজা। এর রিসার্চ মেথডস গ্রন্থ অনুসারে ব্যবসা গবেষণার বিভিন্ন শ্রেণীবিন্যাস করা যায়। তাহলে এখানে শ্রেণীবিন্যাসটা কিন্তু আমরা একজন বিজ্ঞানীর বই থেকে আমরা এখানে নিছি। কাজেই যা আছে, যেভাবে আছে, যে কয়টা আছে সব কটা দেওয়া ভালো। রাম আহুজা এর রিসার্চ মেথডস এর গ্রন্থ অনুসারে ব্যবসা গবেষণার বিভিন্ন শ্রেণীবিন্যাস করা যায়। আপনি ভূমিকায় এই পুরো ভূমিকাটা দিতে পারেন, অথবা যদি আপনার কষ্ট হয় তাহলে এখানে প্রথমে একটা বাক্য দিয়ে সহজ করে পরে রাম আহুজার কথাটা লিখতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ব্যবসা গবেষণার প্রকারভেদে চলে যাচ্ছি। প্রথম প্রকারভেদ হলো বর্ণনামূলক গবেষণা বা ডেসক্রিপটিভ রিসার্চ। ঠিক আছে, বর্ণনামূলক গবেষণা জাস্ট একটা প্যারাগ্রাফ। এই গবেষণায় সামাজিক অবস্থা, ঘটনা, সিস্টেম বা কাঠামো বর্ণনা করা হয়। এই গবেষণায় সামাজিক অবস্থা, ঘটনা, সিস্টেম বা কাঠামো বর্ণনা করা হয়। যেহেতু বর্ণনামূলক তাই বর্ণনা করা হয়। গবেষক মূলত পর্যবেক্ষণ বা অধ্যয়ন করেন, অনেক দিন ধরে অনেক সময় নিয়ে পর্যবেক্ষণ করেন, অনেক বই পুস্তক অধ্যয়ন করেন এবং যা দেখেছেন তা বিস্তারিতভাবে বর্ণনা করেন। অধ্যয়ন বলতে শুধু বই পড়া না, একটা ঘটনা পর্যবেক্ষণ করাটাও একটা অধ্যয়ন। ঠিক আছে, স্টাডি। পর্যবেক্ষণ করে অবজারভেশন এবং স্টাডি করেন এবং যা দেখছেন তা বিস্তারিতভাবে বর্ণনা করেন। এখানে গবেষকের পিএইচডি থিসিস যেটা করেন, উনি কিন্তু অনেক ফিল্ডে যান, অনেক জায়গায় যান, অনেকের সাথে কথা বলেন এবং ওটার বিস্তারিত বর্ণনা করেন কিন্তু। ঠিক আছে, এখানে গবেষকের চলক নিয়ন্ত্রণে থাকে না। গবেষকের হ্যালো আচ্ছা, দেখেন, আমরা বর্ণনামূলক গবেষণাটা পড়ি।
এই গবেষণায় সামাজিক অবস্থা, সিস্টেম বা কাঠামো বর্ণনা করা হয়। গবেষক মূলত পর্যবেক্ষণ অধ্যয়ন করেন এবং যা দেখছেন তা বিস্তারিতভাবে বর্ণনা করেন। এখানে গবেষকের চলক নিয়ন্ত্রণে থাকে না। চলক নিয়ন্ত্রণে থাকে না, চলকটা কি? মনে করেন কোন একটা পরিস্থিতির বৈশিষ্ট্য, গুণ, অবস্থা বা যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি, এই বিষয়গুলো হলো চলক। এখন এই চলকটা কি পরিবর্তিত হতে পারে না? এই চলকটা একজন গবেষক ফিল্ডে গেছেন গবেষণা করতে, উনি বিভিন্ন বাড়ি বাড়ি, এলাকা এলাকায় ঘুরতেছেন, বিভিন্ন দেশে ঘুরতেছেন। এখন এই চলকগুলো কি ওনার কন্ট্রোলে থাকবে? থাকবে না। যে কোনো কিছুই ঘটতে পারে, চলকগুলো যে কোনো ভাবে পরিবর্তিত হতে পারে, সেই জিনিসটা উনি পরিবর্তনের সাথে উনি ওগুলো তুলে আনবেন। এখানে কি বলা হয়েছে? গবেষকের চলক নিয়ন্ত্রণে থাকে না, শুধু কি ঘটেছে বা ঘটছে তা প্রদর্শন করা হয়। অর্থাৎ উনি দেখতে পারেন চলকগুলো দ্বারা কি ঘটতেছে, অথবা চলকগুলো কি ঘটাচ্ছে উনি সেটা তুলে ধরতে পারেন, কিন্তু উনি নিয়ন্ত্রণ করতে পারেন না। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি যে কেনাকাটার পরিমাণ, ভোক্তাদের পছন্দ ইত্যাদি, ব্যবসা গবেষণার প্রসঙ্গ যেহেতু, এখানে আমরা কেনাকাটার পরিমাণ, ভোক্তাদের পছন্দ, এই এক্সাম্পল দিব। এখানে কিন্তু ভোক্তাদের পছন্দ চাইলেই কিন্তু একজন গবেষক চেঞ্জ করতে পারেন না। কেনাকাটার পরিমাণ, আমি কি কিনবো না কিনবো, চাইলেই কিন্তু পারেন না। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা লিখবো। তো এটা একটু ছোট ছোট করে নিজের ভাষায় একটু বলি, যে আমাদের লিখতে হবে কয়দিন পর। এখানে লিখবো যে বর্ণনামূলক গবেষণা মূলত যে কোনো সামাজিক অবস্থা, পরিস্থিতি বা কাঠামো বর্ণনা করে। এখানে গবেষক মূলত পর্যবেক্ষণ করেন, যা দেখেন সেটা তুলে ধরেন। এখানে চলকগুলো ওনার নিয়ন্ত্রণে থাকে না, শুধু কি ঘটছে, কি ঘটবে সেটা উনি প্রদর্শন করেন। এক্সাম্পল হিসেবে আমরা দিব যে ভোক্তাদের পছন্দ, কেনাকাটার পরিমাণ ইত্যাদি বর্ণনামূলক গবেষণার উদাহরণ। ক্লিয়ার? 1 নম্বর শেষ। 2 নম্বরে আছে অনুসন্ধানমূলক গবেষণা। অনুসন্ধানমূলক গবেষণার ক্ষেত্রে আমরা তো বুঝেই ফেলছি অনুসন্ধান। এখানে কি লিখবো দেখেন, তথ্য উপাত্ত খুব সীমিত বা অনুপস্থিত অবস্থায় পরিচালিত হয়। যেহেতু অনুসন্ধান, তার মানে অনুসন্ধান করা মানে খোঁজা, তার মানে আপনার কাছে নাই, এই জন্য আপনি খুঁজতেছেন। আর 1 নম্বরে কিন্তু ছিল, সব দেখতেছেন। আর 2 নম্বরে কিছু নাই বা থাকলেও অল্প, অনুসন্ধান করতে হবে। যেহেতু অল্প, এখানে আমরা লিখবো কি, তথ্যপত্র খুব সীমিত। তথ্যপত্র খুব সীমিত বা অনুপস্থিত অবস্থায় পরিচালিত হয়। গবেষকের পূর্ব জ্ঞান সামান্য বা শূন্য। পূর্ব জ্ঞান, উনি অনেক জ্ঞানী হতে পারেন, তবে গবেষণা করতে গিয়ে ওনার সামনে যেহেতু তথ্যপাত্র খুব সীমিত বা লুকায়িত অবস্থায় থাকে, এই জন্য ওই তথ্য উনি জানেন না, বিধায় ওনার জ্ঞানটা খুব সামান্য বা শূন্য থাকে। সমস্যা বা পরিস্থিতি সম্পর্কে তিনি অপরিচিত থাকেন, তিনি খুব একটা জানেন না। ঠিক আছে? অনুসন্ধান করে করে তাকে জানতে হয়। তাহলে এখানে যে 2টা বাক্য আছে, খুবই সিম্পল 2টা বাক্য, আমরা এই 2টা বাক্যই লিখবো এখানে। ঠিক আছে? কি লিখবো? তথ্যপত্র সীমিত বা অনুপস্থিত অবস্থায় থাকে এবং গবেষকের পূর্ব জ্ঞান সামান্য বা শূন্য থাকে। সমস্যা বা পরিস্থিতি সম্পর্কে তিনি অপরিচিত থাকেন। ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নম্বরে কি আছে দেখেন, ব্যাখ্যামূলক বা কারণগত গবেষণা। কারণগত বা কজাল রিসার্চ বা এক্সপ্লেনেটরি। এখানে বিষয়টা কি, ব্যাখ্যা করতে হবে অথবা যে কোনো কারণ অনুসন্ধান করতে হবে, যে কোনো কারণ আপনাকে দেখাতে হবে। যেমন গ্রামীণ দারিদ্র কমছে না কেন, শিক্ষাঙ্গনে কেন ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটছে, এই বিষয়গুলো কিন্তু কারণগত গবেষণা। আপনার কারণটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তাহলে 1 নম্বরে আমরা পড়ছিলাম বর্ণনামূলক গবেষণা, 2 নম্বরে পড়ছি অনুসন্ধানমূলক গবেষণা, 3 নম্বরে আমরা পড়বো ব্যাখ্যামূলক বা কারণগত গবেষণা। ঠিক আছে? এখানে তিনি কি আছে দেখেন, সামাজিক বা ব্যবসায়িক ঘটনার কারণ ও প্রভাব নির্ধারণ করা। সামাজিক বা ব্যবসায়িক ঘটনার কারণ, কি কারণে ব্যবসায়িক ঘটনা ঘটলো, কি কারণে বড় কোম্পানির উৎপাদন কমে গেল, কি কারণে বিক্রি হচ্ছে না, চলকগুলোর মধ্যে কারণগত সম্পর্ক খুঁজে বের করা হয়। গ্রামীণ দারিদ্র কমছে না কেন, ছাত্ররা কেন বিক্ষোভ করতেছে, কেন বিক্ষোভ করতেছে, ছাত্র তাদের পড়াশোনা করার কথা, বিদ্যালয়গুলোতে কেন সমস্যাগুলো হচ্ছে, এখানে অনেক চলক আছে। এই চলকগুলোর মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে হবে। ছাত্র এবং বিক্ষোভ কেন, ছাত্রদের কাজ কি, তারা এটার এখানে বিক্ষোভ করতেছে, এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা চলক, এগুলোর মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সামাজিক বা ব্যবসায়িক ঘটনার কারণ এবং প্রভাব নির্ধারণ করব, চলকগুলোর মধ্যে কারণগত সম্পর্ক খুঁজে বের করব। উদাহরণ হিসেবে আমরা লিখবো কেন গ্রামীণ দারিদ্র কমছে না, কেন শিক্ষাঙ্গনে ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটছে। তাহলে 1, 2, 3 আশা করি খুব সুন্দর করে আমাদের হয়ে গেল। আরো কয়েকবার না বললে পরীক্ষায় লিখতে পারবো না। ঠিক আছে? তাহলে 1, 2, 3 আমাদের কিন্তু পড়া হয়ে গেল। এবার 4 নম্বরে দেখেন, মৌলিক এবং ফলিত গবেষণা। মৌলিক এবং ফলিত 2টা জিনিস এখানে একটা পয়েন্টের মধ্যে লিখে পরে ছোট পয়েন্ট দিয়ে আমরা 2টা কথা
ছোট ছোট বাক্য দিয়ে, দুইটা বাক্য দিয়ে লিখে দিব। দেখেন, মৌলিক, পিওর বা বেসিক, এবং অ্যাপ্লাইড মানে ফলিত, যেটা আপনার এখানে দুইটা জিনিস আছে। দেখেন, একটা কি মৌলিক এবং ফলিত। আমরা একটু মৌলিকটা পড়ি প্রথমে। দেখেন, পিওর বা বেসিক। তথ্য প্রণয়ন, তথ্য মানে কি, বিভিন্ন মডেল, তথ্য প্রণয়ন এবং সাধারণ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পরিচালিত। যেমন মানব আচরণ বা বাজারের মৌলিক তথ্য নিয়ে গবেষণা। মৌলিক গবেষণাটা কি? আমরা অর্থনীতিতে অনেক মৌলিক গবেষণা করি, অনেক মডেল আমাদেরকে পড়া লাগে। এইগুলো কিন্তু মৌলিক গবেষণা, এগুলোর উপর ভিত্তি করে ব্যবসা বাণিজ্য বাজার পরিচালিত হয়। কিন্তু বাস্তবে এগুলো কিন্তু অনেক সময় অনেক পয়েন্ট মৌলিক গবেষণার অনেক কিন্তু বাস্তবতার সাথে মিলে না বা খাটে না, তারপর ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওইগুলোর উপর ভিত্তি করে আমরা গবেষণা শুরু করি, বাজারে ব্যবসা বাণিজ্য শুরু করি, ঠিক আছে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে শুরু করি। পরে আমাদের কিছু কিছু বাস্তব কিছু সিদ্ধান্ত সেখানে ঢুকে। এগুলো হলো গবেষণা, যেগুলো আমরা মডেল আকারে পড়ি অর্থনীতিতে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা বিভিন্ন জ্ঞানে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তথ্য প্রণয়নের জন্য বা সাধারণ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যে গবেষণা পরিচালিত হয়। মনে করেন একজন ছাত্র একটা পিএইচডি থিসিস করবে, সেখানে কিন্তু উনি ওই ওনার পিএইচডি থিসিসটা কিন্তু একটা গবেষণা, একটা বিষয়ের উপর গবেষণা। ওখানে কিন্তু অনেক ছোট মডেল থাকবে, এক বা একাধিক মডেল থাকতে পারে। ওই মডেল আমরা পরবর্তীতে আমরা বইতে পড়তে পারি, ঠিক আছে। তার মানে উনি তথ্য প্রণয়নের জন্য উনি গবেষণা শুরু করছিলেন, এটাকে মৌলিক গবেষণা বলে, বা সাধারণ জ্ঞান অর্জনের জন্য, ঠিক আছে। এক নাম্বার শেষ। দুই নম্বরে আছে ফলিত গবেষণা, অ্যাপ্লাইড। দেখেন, এটা হলো আপনি প্রয়োগ করবেন বাস্তব সমস্যা বা কার্যকরী যে কোনো সমস্যা সমাধানের জন্য, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনি পরিচালিত করবেন। এটা হলো মৌলিক ফলিত গবেষণা। উদাহরণটা কি? কোন কোম্পানির পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য গবেষণা। এটা কিন্তু এই বিক্রয় বৃদ্ধির জন্য যে গবেষণাটা কোম্পানিগুলো করে, এটা কিন্তু কোম্পানির কর্মীরা পড়াশোনা করার জন্য গবেষণাটা করে না, বিক্রয় বৃদ্ধির জন্য করে। এক মৌলিক গবেষণাটা হচ্ছে পড়াশোনার জন্য বা তথ্য প্রণয়নের জন্য, অথবা মনে করেন অর্থনীতির ও বিভিন্ন মডেল তৈরি করার জন্য, যেগুলোর উপর ভিত্তি করে যুগের পর যুগ চলবে সেই শাস্ত্র, বুঝতে পারছেন। আর ফলিতটা হলো সরাসরি মানে প্র্যাকটিক্যালি আপনি আপনার বাস্তব সমস্যা সমাধানের জন্য যে গবেষণাটা করতেছেন, সেটা হলো ফলিত গবেষণা বা অ্যাপ্লাই। এখানে এক্সাম্পল দিব, কোন কোম্পানির পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য যে গবেষণা, সেটা হলো ফলিত গবেষণা বা বাস্তব সমস্যা বা কার্যকরী সিদ্ধান্ত নেবার জন্য, বুঝতে পারছেন। এখানেও দুইটা বাক্য, আমরা যা আছে তাই লিখবো, ঠিক আছে, বারবার পড়ে। তাহলে 1 2 3 4 হয়ে গেল। আমাদের আরো 4টা আছে। 5 নাম্বার হলো পরীক্ষামূলক এবং মূল্যায়ন গবেষণা, ইভালুয়েশন রিসার্চ বা এক্সপেরিমেন্টাল। পরীক্ষামূলক বা মূল্যায়ন গবেষণা। আমরা পরীক্ষামূলকটা আগে পড়ি। দেখেন, গবেষকের হাতে এক বা একাধিক চলকের নিয়ন্ত্রণ থাকে। এক বা একাধিক চলকের নিয়ন্ত্রণ থাকে। চলক কি আমরা আগে পড়ছি, গবেষকের হাতে এই চলকগুলোর নিয়ন্ত্রণ থাকবে, হয়তো একটা থাকতে পারে বা একাধিক চলকের নিয়ন্ত্রণ থাকতে পারে। নিয়ন্ত্রণ গ্রুপ, কারা এই চলকগুলো নিয়ন্ত্রণ করবে এবং কারা পরীক্ষা চালাবে, পরীক্ষা গ্রুপের মধ্যে তুলনা করা যায়। অর্থাৎ পরীক্ষামূলক গবেষণার ক্ষেত্রে আপনি ধরেন, যদি ধরেন আপনার ল্যাবে যে কেমিক্যাল দিয়ে গবেষণা করতেছেন, সেখানে কিন্তু আপনার হাতে অনেকগুলো চলকের কন্ট্রোল থাকে। আপনি জানতেছেন যে আপনি এই এই নারকেল তেল দিয়ে এই ইয়ে দিয়ে আপনি সাবান তৈরি করবেন, তাহলে আপনার হাতে অনেকগুলো চলকের কন্ট্রোল থাকতেছে। আপনি সাবান হবে কি হবে না, সেটা হলো পরীক্ষার বিষয়, ঠিক আছে। তা আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা শুরু করলেন। ঠিক ল্যাবরেটরির মতো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যদি আপনি এরকম পরীক্ষামূলক গবেষণা চালান, তাহলে দেখা যাবে যে আপনার হাতে একটা একাধিক চলকের নিয়ন্ত্রণ থাকবে। চলকগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক্সাম্পল কি? ধরেন আপনার উৎপাদন চলমান আছে, বা উৎপাদনের মান, উৎপাদনের দাম, দ্রব্য মূল্যের প্রতি ইউনিট প্রতি দাম ক্রমান্বয়ে কমে যাচ্ছে, এটা আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছেন। এখন আপনাকে গবেষণা করতে হবে কি, যে দাম কমালে তাহলে বিক্রয়টা যাতে বাড়ে, ওই বিক্রয়টা বাড়বে কি বাড়বে না, এটা হলো পরীক্ষা। আপনি কিন্তু দাম কমাচ্ছেন, তার মানে বিক্রয় বাড়ানোর জন্য যে পিছনে যে উপাদান অনুঘটক হিসেবে কাজ করবে, সেটা হলো দাম কমানো, সেটা আপনার হাতে আছে, আপনি কমাচ্ছেন। এখন পরীক্ষাটা হলো যে দাম কমানোর ফলে বিক্রয়টা বাড়লো কিনা। তাহলে এই যে আপনার ব্যবসায় গবেষণার ক্ষেত্রে পরীক্ষামূলক গবেষণাটা কিভাবে প্রয়োগ হবে বুঝতে পারলেন, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর আছে মূল্যায়ন গবেষণা। কোন কার্যক্রম বা নীতির কার্যকারিতা পরিমাপ বা মূল্যায়ন করা। আপনি একটা নীতি প্রণয়ন করে ফেলছেন, একটা গবেষণা করে ফেলছেন, বা একটা নীতিমালা আপনার প্রতিষ্ঠানে আপনি জারি করে ফেলছেন। এখন আপনাকে দেখতে হবে, পরীক্ষা করতে হবে, গবেষণা করতে হবে যে এই নীতি আপনার প্রতিষ্ঠানে প্রয়োগ করা বা কার্যকারিতা করা যাচ্ছে কিনা, করলে কি ফলাফল আসতেছে, মূল্যায়ন করবেন। ওই মূল্যায়ন করাটাই হলো মূল্যায়ন গবেষণা, বুঝতে পারছেন। কোন কার্যক্রম বা নীতির কার্যকারিতা পরিমাপ বা মূল্যায়ন করা হয়। একটা বাক্য। আশা করি 5 পর্যন্ত আমার বুঝতে সমস্যা হয় না, আপনারাও বুঝতে পারছেন, আশা করি আমরা লিখতে পারবো।
4 নম্বরে ছিল মৌলিক গবেষণা, পিওর বা বেসিক, ফলিত গবেষণা দুইটা। 5 নম্বরে আছে পরীক্ষামূলক, এক্সপেরিমেন্টাল এবং ইভালুয়েশন রিসার্চ, মূল্যায়ন গবেষণা। আর 6 কি আছে দেখেন, গুণগত এবং সংখ্যাত্মক গবেষণা, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ। গুণগত গবেষণাটা কি দেখেন, মানুষের বিশ্বাস, মনোভাব, মূল্যবোধ, আচরণ, অভিজ্ঞতা ইত্যাদি বিষয় নিয়ে অধ্যয়ন করা, এটা হলো গুণগত গবেষণা। গুণ, বুঝতে পারছেন আমার এই ক্লাসটা কেমন হচ্ছে? আপনি যদি এখন সরাসরি থেকে পরবর্তীতে কতগুলো ভিডিও রিসার্চ করে আপনি যদি মূল্যায়ন করেন, আপনাকে যদি মূল্যায়ন করতে বলা হয়, তাহলে যে গবেষণাটা আপনি পরিচালিত করলেন সেটা হলো গুণগত গবেষণা। এখানে কতগুলো টার্ম, মানুষের বিশ্বাস, অনুভূতি, মূল্যবোধ, আচরণ, অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে যে অধ্যয়ন বা স্টাডি, সেটা হলো গুণগত গবেষণা। আর 6 এর দ্বিতীয় পয়েন্ট হলো সংখ্যাত্মক গবেষণা। এখানে শুধুমাত্র সংখ্যা বা পরিমাণের মাধ্যমে বিষয়গুলো পরিমাপ করা হয়। সিম্পল একটা বাক্য জাস্ট তাই দেন, এখানে শুধুমাত্র সংখ্যা বা পরিমাণের মাধ্যমে গবেষণার বিষয়গুলো পরিমাপ করা হয়। বুঝতে পারছেন? এখন কত বিক্রি হলো, কালকে কত বিক্রি হলো, এই যে সংখ্যা, যত ডাটা দিয়ে আমরা যে রিসার্চ গুলো করি সেটা হলো সংখ্যাত্মক গবেষণা। 7 নম্বরে আছে অনুদৈর্ঘ্য এবং তুলনামূলক গবেষণা। 7 নাম্বার দেখেন, আচ্ছা ঠিক 30 সেকেন্ড পরে আমি আসতে, আপনারা থাকবেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন 6 নাম্বারে আমরা 6 নাম্বার তো শেষ করছি ঠিক না? এবার আমরা 7 নাম্বার পড়ব, অনুদৈর্ঘ্য এবং তুলনামূলক গবেষণা। দেখেন, অনুদৈর্ঘ্য গবেষণা এবং তুলনামূলক গবেষণা কি? অনুদৈর্ঘ্য গবেষণা দীর্ঘ সময় বা বৃহত্তর পরিসরে, অনুদৈর্ঘ্য মানে কি? অনুদৈর্ঘ্য মানে আপনার দীর্ঘ সময় ধরে বা বৃহত্তর পরিসরে বা অনেক সময় নিয়ে মোটামুটি একটার পর একটা ধাপে ধাপে যে গবেষণাটা হয় সেটা হলো অনুদৈর্ঘ্য গবেষণা। অনুদৈর্ঘ্য শব্দটা আপনারা বুঝতে পারছেন। এখন এখানে কি আছে, দুইটা বাক্য, একটা হলো দীর্ঘ সময় বা দীর্ঘ পরিসরে কোনো বিষয় বা প্রবণতা পর্যবেক্ষণ করা হয়। উদাহরণ হিসেবে আমরা কি লিখবো, 1979, 1989 এবং 1999 এই 3টা সাল দিয়ে আমরা লিখবো যে ভারতের নরনারীর এইডস প্রাদুর্ভাব। এক্সাম্পলটা 1990, 1979, 1989, 1999 এই সময়ে ভারতের নরনারীর মধ্যে যে এইডস প্রাদুর্ভাব হয়েছিল সেটা কিন্তু অনুদৈর্ঘ্য গবেষণা। কারণ অনেকগুলো সাল এখানে আছে, এককভাবে একটা সময় নিয়ে গবেষণা করলে হবে না, পুরোটা সময় ছিল গবেষণার পিরিয়ড, বুঝতে পারছেন? তো এই পুরোটা সময় মিলে যে গবেষণাটা হয়েছিল সেটা হলো অনুদৈর্ঘ্য গবেষণা। এখানে দীর্ঘ সময় নিয়ে যে কোনো প্রবণতা বা কোনো বিষয় নিয়ে যে পর্যবেক্ষণ সেটা হলো অনুদৈর্ঘ্য গবেষণা। এখানে দুইটা বাক্য, ওকে। এরপরে আছে তুলনামূলক গবেষণা। বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক গ্রুপের মধ্যে মিল, অমিল বা সামঞ্জস্য, অসামঞ্জস্য তুলনা করা হয়। অথবা আপনি লিখতে পারেন বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের মধ্যে, অথবা আপনি লিখতে পারেন বিভিন্ন পণ্যের মধ্যে, বা মোটামুটি কাছাকাছি পণ্য, যেমন গুড়, চিনি, হ্যাঁ এইগুলো কাছাকাছি। তারপরে আপনার সম্পূরক পণ্য, এই বিষয়গুলো নিয়ে যে গবেষণাটা হয় সেটা তুলনামূলক গবেষণা ক্ষেত্রে আপনি এক্সাম্পল হিসেবে লিখতে পারেন। এখানে আমরা সিম্পল একটা বাক্য লিখবো, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গ্রুপের মধ্যে মিল অমিল, অথবা বিভিন্ন পণ্যের উপাদানের মধ্যে মিল অমিল বা সামঞ্জস্য অসামঞ্জস্য তুলনা করা হয়। এই একটা বাক্য দিব আমরা, ঠিক আছে? তাহলে অনুদৈর্ঘ্য গবেষণা কি আমরা পারলাম, তুলনামূলক গবেষণা কি আমরা পারলাম। এরপরে আর একটা, আমরা এই 6টা দেওয়ার পরে আর একটা, যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, 7টা লেখার পরে আপনি উপসংহার হিসাবে এটাকে কাজে লাগাই দিতে পারেন। কিভাবে লিখবেন? উপরোক্ত গবেষণার পাশাপাশি আরো অনেক গবেষণা আছে, সেগুলো হলো শেষ। এতটুকু দিয়ে আপনি উপসংহার, অর্থাৎ এই প্যারাগ্রাফটাকে উপসংহার হিসেবে কাজে লাগাইতে পারেন। আমরা 8 নম্বর পয়েন্ট হিসেবে পড়ি, পরে পরীক্ষার সময় আমরা উপসংহার হিসেবে বানাই দিব যদি সময় না থাকে। দেখেন, মাঠ গবেষণা, ফিল্ড রিসার্চ, ল্যাবরেটরি রিসার্চ, গবেষণাগার পরীক্ষা, কার্যমূলক গবেষণা বা অ্যাকশন রিসার্চ, ঐতিহাসিক গবেষণা, হিস্টোরিক্যাল রিসার্চ, সিদ্ধান্ত ভিত্তিক গবেষণা, ডিসিশন ওরিয়েন্টেড রিসার্চ, কার্যকরণ গবেষণা বা কৌশল রিসার্চ। এই ইংরেজিতে এগুলো দিয়ে মোটামুটি আমরা এই পয়েন্টটা লিখবো, ঠিক আছে? কি কি? ফিল্ড রিসার্চ, ল্যাবরেটরি রিসার্চ, কজাল রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, ডিসিশন ওরিয়েন্টেড রিসার্চ, অ্যাকশন রিসার্চ।
হ্যাঁ, হিস্টোরিক্যাল রিসার্চ, এগুলো দিয়ে আমরা 8 নম্বর পয়েন্ট। মোটামুটি এই প্রশ্নটা বানায় লেখার মতো প্রশ্ন না। থার্ড এবং ফোর্থ সেমিস্টারের কোনো প্রশ্নই কিন্তু বানায় লেখার মতন না, মোটামুটি পড়লে মৌলিক ব্যবস্থাপনার থেকে সহজ। ঠিক আছে, উপসংহারটা আমরা একটু পড়ি। দেখেন, ব্যবসায় গবেষণা বিভিন্ন প্রকার ভেদে বিভক্ত, যা সমস্যার ধরন, তথ্যের পরিমাণ, গবেষণার উদ্দেশ্য এবং প্রক্রিয়ার উপর নির্ভর করে। ব্যবসায় গবেষণা বিভিন্ন প্রকার ভেদে বিভক্ত, যা সমস্যার ধরন, তথ্যের পরিমাণ, গবেষণার উদ্দেশ্য এবং প্রক্রিয়ার উপর নির্ভর করে। সঠিক ধরনের গবেষণা নির্বাচন, সঠিক ধরনের গবেষণা নির্বাচন মানে এখানে অনেকগুলো গবেষণার মেথড আছে, কোনটা নির্বাচন করবেন। সঠিক ধরনের গবেষণা নির্বাচন কি করে? ব্যবসায়িক সমস্যার সমাধান করে, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়ের সাফল্যের জন্য অপরিহার্য। বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি আমাদের এই প্রশ্নটা। আমাদের অধ্যায় কিন্তু একটা শেষ, আমরা এই বাকি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিন্তু আপাতত পড়বো না, কারণ মোটামুটি পরীক্ষা চলেছে, আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে আপাতত পড়া দরকার। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ যারা ছিলেন, মামদা বা জুবাইর ভাই অনেক ধন্যবাদ। অনেকেই ভিডিওগুলো, বিশেষ করে থার্ড সেমিস্টারের ক্লাসের ভিডিওগুলো অনেক মানুষ দেখেন, 1-1.5 মানুষ দেখবেন হয়তো 2 দিনের মধ্যে, কিন্তু বিষয়টা হচ্ছে সরাসরি তারা থাকেন না। আশা করি সরাসরি সবাই থাকার চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।